আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তো দিছে যত। সৃষ্টিকর্তার কাছে প্রতি মুহূর্তে কৃতজ্ঞ, কারণ একটাই, এখনো সুস্থ আছে। স্রষ্টার কাছে একটাই প্রার্থনা, যাতে আগামী দিনগুলোতেও সুস্থ থাকতে পারে। যে ধর্মেরই অনুসরণ হন না কেন, আপনি মন থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন, যাতে করে তিনি আপনাকে সুস্থ থাকবার তৌফিকটুকু দান করে। এবং একই সাথে সচেতন হবার জন্য যা যা করণীয়, তা থেকে একদমই পিছপা হওয়া যাবে না। নিয়মিত হাত ধুতে হবে, জীবাণুমুক্ত করতে হবে, জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে মাস্ক পরবার অভ্যাস করে তুলতে হবে। তাতে করে হয়তো সৃষ্টিকর্তা আপনার কমিটমেন্টটুকু দেখেও আপনাকে সুস্থ থাকবার নিয়ামতটুকু দান করতে পারেন। আর সংকটের এই সময় যদি কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মে, তবে তাই জন্যই করোনা হেল্প ডেস্কের এই আয়োজন, যেখানে জুলহাস জুবের আপনাদের সাথে আছি। সরাসরি ফোন করতে পারেন কিংবা লিখে জানাতে পারেন আমাদের যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজের এই লাইভ স্ট্রিমের নিচে কমেন্ট আকারে। আপনাদের প্রশ্নের উত্তর দিতে একই ধারাবাহিকতায় আজও আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU। আমাদের সাথে আজ ডাক্তার শারমিন আব্বাসী নেই, তবে ডাক্তার শারমিন সিদ্দিকা ইসলাম আছেন, যিনি সহকারী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আর অল্প সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন ডাক্তার আবু সাইদ শিমুল, শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আরও 30টি পরিবার তাদের স্বজন হারিয়েছেন। গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 834 জন। করোনা এখন পর্যন্ত দেশে মোট প্রাণহানি 7428 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 9912টি। সেখানে শনাক্তের হার 8.41%। এই পর্যন্ত মোট শনাক্ত 5,08,099 জন। আর 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1685 জন। মোট সুস্থ এখন 4,50,488 জন। সকলের প্রতি একটাই আহ্বান, যে যেখান থেকে দেখছেন, এমন একটি জীবাণুনাশক নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের বাড়িতে এর মধ্যে সবাই কিনে রেখেছেন, যাতে করে সুস্থ থাকা যায়। শুধু কিনে রাখলেই হবে না, জীবাণুনাশক দিয়ে নিয়মিত বিরতিতে হাতকে জীবাণুমুক্ত করে নিতে হবে, সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেওয়ার অভ্যাসটি গড়ে তুলতে হবে, এবং একই সাথে মাস্ক পরবার অভ্যাসটি জীবনের প্রাত্যহিক জীবনের যে কোনো কাজে, বন্ধুদের সাথে আলাপচারিতায়, কলিগদের সাথে কথোপকথনে, কিংবা বাইরে বন্ধু বান্ধব যার সাথেই দেখা হচ্ছে, কথা বলবার সময় অবশ্যই মুখ থেকে মাস্কটা নামাবেন না। অনেকে প্রশ্ন করতে পারেন, আমি যে কথাগুলো বলছি টেলিভিশন স্ক্রিনে, আমার মুখে কেন মাস্ক দেখা যায় না? আমার এখান থেকে প্রায় 10 ফিট দূরত্বে কেউ নেই যার মাধ্যমে আমি সংক্রমিত হতে পারি, আমার মাধ্যমে তিনি ঝুঁকিতে পড়তে পারেন। যাই হোক, যারা ফোন দিচ্ছেন তাদের প্রতি আন্তরিক অনুরোধ, অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন। একজন দর্শক অলরেডি আমাদের সাথে লাইনে আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আচ্ছা, আমার সমস্যা হয়েছে, প্রথমে আমার সমস্যা যেটা, আমার আগে আপনার নাম জানতে হবে। কি নাম আপনার? ও আচ্ছা, আমার নাম রিঙ্কু, আমি রাঙামাটি থেকে বলছি। বয়স কত রিঙ্কু আপনার? আমার বয়স 25। জি রিঙ্কু, বলুন এখন কি সমস্যা? আমার সমস্যা আমার 22 সপ্তাহ চলছে প্রেগন্যান্সি। বাহ। হ্যাঁ, আমার এই কিছুদিন ধরে বাচ্চার নড়াচড়াটা একটু কম হচ্ছে, আর প্রেশারটা একটু বাড়তি আছে, 130/80 আছে। কালকে খুব মাথা ব্যথা করেছে, আর খুব মাথাটা কেমন জানি করেছে, আর খুব কোমরে ব্যথা হচ্ছে, আর তলপেটের নিচে একটু একটু মাঝে মধ্যে ব্যথা হয়। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন দিয়েছেন আমাদের? রাঙামাটি থেকে। রাঙামাটিতে ঠান্ডা কেমন পড়ছে এখন? তেমন একটা না। তেমন একটা ঠান্ডা পড়ছে না। আচ্ছা, আপনি আমাদের সাথে থাকবেন। ডাক্তার শারমিন সিদ্দিকা, আপনি যদি আর কিছু জানবার থাকে। ধন্যবাদ রিঙ্কু, আমাদের প্রোগ্রামে আপনার ফোন করার জন্য। আপনি বলেছেন আপনার 22 সপ্তাহের প্রেগন্যান্সি, সেই সাথে বাচ্চা নড়াচড়া কম পাচ্ছেন, এবং আপনার প্রেশার 130/80, আর বলেছেন কোমরে তলপেটে ব্যথা। আপনাকে যেটা জানতে হবে, 22 সপ্তাহে কিন্তু আমরা নড়াচড়া অত ভালোভাবে বুঝতে পারি না, একটু একটু বোঝা যায়। এই সময় আমরা ওইভাবে বলিও না পেশেন্টদের মুভমেন্ট কাউন্ট করতে, কারণ বেশিরভাগ মহিলাই 22 সপ্তাহের পরে মুভমেন্টটা বুঝতে পারেন। যেটা আপনি আগে বুঝতে পারছেন, আমাদের ধারণা যেটা, যে আপনার পারসেপশনের লেভেলটা একটু ভালো, সেই জন্য আপনি বুঝতে পারছেন হয়তো আগে। কিন্তু আপনি বলেননি আপনার প্রথম প্রেগন্যান্সি নাকি দ্বিতীয় প্রেগন্যান্সি। দ্বিতীয় প্রেগন্যান্সিতে মেয়েরা একটু আর্লিই পায়। আর যেটা বলেছেন প্রেশার বেশি, এটা আপনার ফলো আপে রাখতে হবে। মাথা ব্যথা হয়েছে মানে, যখনই মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, অথবা আপনার বমি ভাব হওয়া, চোখে ঝাপসা দেখা, এগুলো যখন আপনার থাকবে, আপনাকে অবশ্যই প্রেশার চেক করতে হবে। প্রেশার চেক করে যদি প্রেশার উপরে এর চাইতে বেড়ে যায়, তখন আপনাকে প্রেশার ওষুধ খেতে হবে। আমরা প্রেগন্যান্সিতে সেফ টাইপের কিছু ওষুধ প্রেসক্রাইব করবি। তার মধ্যে হচ্ছে আপনি লেবেটা, এটা হচ্ছে 200 মিলিগ্রাম করে পাওয়া যায়। যখনই দেখবেন প্রেশারটা আপনার 140/90 উপরে ক্রস করেছে, আপনি একটা লেবেটা ট্যাবলেট খেয়ে হাফ এন আওয়ার পরে আবার প্রেশারটা মাপতে হবে। আমরা এই ওষুধটা প্রেগন্যান্সিতে নিরাপদ বলেই প্রেগন্যান্সিতে দিয়ে থাকি। আর যাদের প্রেশারটা বাড়ে, তাদের এরকম হচ্ছে 20 সপ্তাহের পরেই বাড়ে। আর কোমরে তলপেটে ব্যথার সাথে ডিরেক্ট রিলেশন প্রস্রাবে ইনফেকশন, সেজন্য আপনাকে একটা প্রস্রাবের পরীক্ষা করতে হবে।
আমরা সাধারণত ইউরিন আরএমই বলি, এটা আপনি করিয়ে নিতে পারেন। আর একটা ভালো সোনোগ্রাফি করতে হবে। যাদের এরকম প্রেসার বাড়ে এই সময় আমরা কিছু রক্তনালীর প্রেসারটা মেজার করি সোনোগ্রাফিতে, এটাকে আমরা বলি ডপলার স্টাডি। এটার মাধ্যমে আমরা ভবিষ্যতে অনেক কিছু প্রেডিক্ট করতে পারি। ওটা যদি আপনার রাঙামাটিতে অ্যাভেলেবল না হয়, আপনার পক্ষে সম্ভব হলে আপনি ঢাকায় এসে আমাদের পরামর্শ নিয়ে সেই সোনোগ্রাফিটা করে নিয়ে দেখতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে শারমিন সিদ্দিকা। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম কুলসুম। হ্যাঁ কুলসুম আপা, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিতে হবে, তারপর বলতে হবে কেমন আছেন আপনি। এখন আমার ওই বাচ্চার জন্য ফোন করছিলাম আর কি 3 দিন আগে। আচ্ছা জি, মনে আছে। হ্যাঁ, এখন বাচ্চাটার যে নাক বন্ধ হয়ে গেছিল, যে ডাক্তার ওই যে দিছিল আর আপ্রিন ডপ আর কিটুক দিছিল। আচ্ছা, এখন এগুলা খাওয়াইছি, নাক বন্ধ, তার একটু যায় নাই, কিছুই হয় নাই, কিন্তু আজকে আরো নাক থেকে মানে রক্ত যাইতেছে। নাক থেকে রক্ত যাচ্ছে? হ্যাঁ, সর্দিটা মানে হালকা সর্দি না, এটা গাঢ় শক্তি, বুঝছেন? একদম নিঃশ্বাস করতে পারে না, ঘুমাইতে পারে না, মোট কথা এরকম অবস্থা। আচ্ছা, বুঝতে পেরেছি। আজকে আরো নাক থেকে মানে হালকা যে গাঢ় সর্দিটা ওটার সাথে রক্ত খাইতেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা একটু ডাক্তার আবু সাইদ শিমুলের কাছ থেকে একটু জানি দেখি উনি কি বলেন। ডাক্তার আবু সাইদ শিমুল। আচ্ছা, ওর বয়স কত? ওর বয়স 6 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাথে কি জ্বর আছে? না, জ্বর নাই, জ্বর নাই। আচ্ছা, এটা যে জি আমরা উত্তরটা দিচ্ছি, সেটা হচ্ছে আসলে ও যে ওষুধটা খাচ্ছে আফরিনটা, আপনি আরেকটু মাত্র 2-3 দিন তো হলো, সর্দি কিন্তু মিনিমাম এই সময়ে দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে 8-10 দিন, কারোর ক্ষেত্রে আর একটু বেশিও লাগে। এই মুহূর্তে আপনি যেহেতু জ্বর নেই, এটা কিন্তু কোনো ইনফেকশন থাকার সম্ভাবনা নেই। অনেক ক্ষেত্রে এটিপিক্যাল ব্যাকটেরিয়া, মাইক্রোবায়োম এগুলো হতে পারে, সেই ক্ষেত্রে আমি বলবো একটু ধৈর্য রাখতে হবে। আপনি যেটা করবেন, সর্দির ওষুধ খাইলে কিন্তু এরকম ঘন হয়ে যায়। আপনি যেহেতু 6 বছর মোটামুটি একটু তো বয়স হয়েছে, একটু বড় হয়েছে সেই জন্য আফরিন দেওয়ার পরে যেটা করবেন, গরম পানি চুলা থেকে নামানোর পরে যে ভাপটা উঠবে সেখানে বাচ্চাকে একটু নিয়ে যাবেন, ভাপটা টানতে বলবেন, এভাবে টানে মুখ দিয়ে ছাড়বে। এভাবে সকালে, দুপুরে, রাতে যদি করে দেখবে যে নাকটা পরিষ্কার হয়ে যাবে। নাক বন্ধ হয়ে যাবে কিন্তু এটা এমন তো না যে কোনো মাংস বা কোনো ফরেন বডি দিয়ে আটকে রয়েছে। এটা সর্দির কারণে এটা নিজে নিজেই চলে যাবে। আসলে একটু অনেকের ক্ষেত্রেই সময় লাগে, এটা নিয়ে চিন্তা করবেন না। যদি দেখা যায় যে হ্যাঁ 5-7 দিন হয়ে যাচ্ছে তবুও এই সমস্যাটা রয়ে গিয়েছে, সেক্ষেত্রে যে কোনো একটা এজিথ্রোমাইসিন আপনি দিতে পারেন, জিনেক্স বা এজেড এই ধরনের সিরাপ রয়েছে, 1 চামচ করে প্রতিদিন একবার করে আপনি 5 থেকে 7 দিন দিন। আর যে ওষুধটা খাওয়াচ্ছেন, যদি আপনি টোটি বা কিটোটিফেনের কথা বলে দিন, সেটা যদি 2বার খাওয়ান, একটু একবার করে দিবেন, কারণ যে কোনো অ্যান্টিহিস্টামিন এই ধরনের খাওয়ালে এগুলো আরো ঘন হয়ে যায়। সুতরাং সর্দির ওষুধ খাওয়াতে গেলে কিন্তু এখন আরো আপনি ক্ষতির সম্মুখীন হবেন, বা আরো তার সর্দিটা শক্ত হয়ে নাকটা বন্ধ হয়ে যাবে। সেজন্য আফরিনটা একটু দেন, আর নরসল ড্রপটা একটু 5-7 বার দিতে পারেন। আর ভাপ টানার যে কথাটা বলছি সেটা যদি একটু মেনটেন করেন, আর আপনাকে কিন্তু কিছু উপদেশের কথা বলেছিলাম, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সেগুলো যদি আপনি একটু মনে রাখেন, দেখবেন যে আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহবুব আলম, আমার বাড়ি কুমিল্লা, আমার বয়স হলো 56 বছর। জি মাহবুব ভাই বলুন। আমার আপনার ডায়াবেটিস আজকে 20-25 বছর ধরে, আজকে আগে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতো, আজকে আপনার 1-1.5 বছর ধরে বড়া পেটে 14-15 থাকে, 10-12 থাকে। সর্বনাশ করেছেন কি? 14-15 তো অনিয়ন্ত্রিত। এই তো অনেক বেশি বড়া পেটে। আচ্ছা, আমি আপনার 2 বেলা ইনসুলিন নিতেছি। আচ্ছা, ইনসুলিন কোনটা নিচ্ছেন? হিমোলিন। আচ্ছা, কত ইউনিট করে নেন? আপনার সকালে নেই 30, রাত্রে নেই 20। 30 এবং 20 ইউনিট নিয়েও আপনার 14 মতো থাকে? জি। আচ্ছা, খাদ্যাভ্যাস কি নিয়ন্ত্রিত? হাঁটাচলা কি করা হয়? ব্যায়াম করতে পারি না, আপনার আমার হাড়ের সমস্যা বেশি। আচ্ছা, আমি ডাক্তার আপনার এই যে সজল ব্যানার্জি আছে না, ঢাকা পপুলারে বসে শান্তিনগরে, জি, ওই স্যারের কাছে দেখাই, স্যার এখন করোনার কারণে বসে না। আচ্ছা, আমার হাড়ের সমস্যা বেশি। কি সমস্যা হার্টে আপনার? হাড়ে আমি তো এখন বর্তমানে আপনার 1/2 কিলো হাঁটতে পারি না, বুক ব্যথা হয়, সিঁড়ি বাইতে পারি না, বা একটা কোনো জায়গার মধ্যে একটু হাঁটলে বা একটু টেনশন করলে খুব বুকে চাপ হয়। আপনার কি ইটিটি বা ইকো কিছু করা আছে? ইসিজি ইকো করা হয়েছে, খালি আপনার ওই ইয়ারা কিরা কই শেষ ইয়ারা ওটা করি নাই। ওই স্যার বললাম, স্যার আমি কি করতে হইব?
না আমি তো বলবো এটা আপনাকে সময় রাখলে। আপনার হার্টের ইরেকশন ফ্র্যাকশন রেট জানা আছে? কার্যক্ষমতা কত %? আজকে আপনি 2-3 বছর ধরে যাই না তো ওই স্যারের কাছে। আচ্ছা, বুঝতে পেরেছি প্রফেসর মোস্তফা জামান। আপনার আমার ওইটা নাই জানাটা। জি ধন্যবাদ। আসলে যিনি প্রশ্ন করেছেন আমাদের আস্থা রাখার জন্য ধন্যবাদ। যে বলছে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। শুধু এই দর্শকের না, আমাদের দেশে অনেক রোগী আছেন এরকম, তারা আসলে চিকিৎসক দেখাচ্ছেন কিন্তু হয়তো ফলো আপনি ঠিক মতো হয় না। সবচেয়ে বড় ব্যাপার, জুবায়ের খুব সুন্দরভাবে আপনি হিস্ট্রি নিয়েছেন, ইতিহাস নিয়েছেন। তার এই রোগীর যে হার্টের ব্লক থাকার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, এটি তার ইতিহাস থেকে এবং এত সুন্দর করে বলেছেন। আমাদের আমরা সাধারণত এইভাবে বলি না, কিন্তু এই দর্শকের জন্য এভাবে বলছি, তিনি যদি চিকিৎসাটি তাড়াতাড়ি গ্রহণ না করতে পারেন তাতে করে কিছুটা বিপদের আশঙ্কা থাকতে পারে। প্রথম কথা হলো তার ডায়াবেটিসকে যেভাবে হোক তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা বলে থাকি যে ইনসুলিন নিচ্ছেন, ইনসুলিনটি হয়তো ডোজ বাড়াতে হবে। যেমন যদি সকালে খালি পেটে যদি বেশি থাকে তাহলে কিন্তু তার রাতে যে ডোজটি পাচ্ছেন সেটা আস্তে আস্তে 2 করে বাড়াতে হবে। সকালে নাস্তার পর যদি তার ডায়াবেটিসের রক্তে শর্করা বেশি থাকে তাহলে আমরা বলবো যে সকালে ডোজটি বাড়াতে হবে। সঙ্গে যেহেতু ওষুধ খাচ্ছেন ট্যাবলেট জার্ডিয়ান 25 মিলিগ্রাম প্রতিদিন দুপুরে একটি করে খাবেন, তাহলে আমরা বলবো ডায়াবেটিসটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে। পাশাপাশি তিনি ওষুধগুলো কি খাচ্ছেন আমি জানি, তবে আমি বলছি কি কি খেতে হবে। তার বুকে চাপ বেশি, নিডোকার্ড 6.4 সকাল 9টায় একটি, বিকাল 4টায় একটি। ট্যাবলেট ইকোস্প্রিন বা এরকম ক্লোপিডিগ্রল জাতীয় ওষুধ যেগুলো রক্ত পাতলা করে, এরকম একটি ওষুধ তাকে খেতে হবে। এবং কোলেস্ট্রল কমানোর জন্য একটি ওষুধ রোসুটিন 20 মিলিগ্রাম প্রতি রাতে খেতে হবে। এই 3টি ওষুধ অবশ্যই খেতে হবে। সঙ্গে আমরা দিয়ে থাকি যে ভেস্টারেল এমআর সকালে একটি রাতে একটি, এই ধরনের ওষুধ তিনি খাচ্ছেন। গ্যাস্ট্রিক ওষুধ অবশ্যই খাবেন। তবে আমরা যা কিছুই খান না কেন ডায়াবেটিস ওষুধের সঙ্গে আমাদের দৃঢ় বিশ্বাস যে তার হার্টের রোগ থাকার আশঙ্কা বেশি, ব্লক থাকার আশঙ্কা বেশি, সে কারণে একটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করতে হবে। তিনি যেহেতু হাঁটতে পারছেন না, ইমার্জেন্সি হলে জিহ্বার নিচে একটি আমরা স্প্রে ব্যবহার করে থাকি, নিডোকার্ড স্প্রে, সেটি সাময়িকভাবে ব্যবহার করতে পারেন। তবে প্রেসার যদি বেশি কমে যায় অনেক সময় আমরা সেটি ব্যবহার করতে বলি। তবে মনে রাখতে হবে তাকে যেভাবে হোক কোষ্ঠকাঠিন্য নিবারণ করতে হবে, শাকসবজি কাঁচা ফলমূল খেতে হবে, ডায়াবেটিক খাদ্য খেতে হবে। যেহেতু হাঁটতে পারছে না, বুকে চাপ হচ্ছে, এটি কিন্তু তার হার্টের ব্লক থাকার একটি লক্ষণ। আমরা তাকে বলবো যথাশীঘ্র সম্ভব একটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করা প্রয়োজন এবং তারপরে আমরা ব্লকের অবস্থা বুঝে আমরা তার জন্য 3টি ধরনের চিকিৎসা দিয়ে থাকি। একটি হলো আমরা শুধু ওষুধে রাখি, কাউকে হয়তো স্টেন্টিং করতে হলে, কারো বাইপাস সার্জারি লাগে। তার এই মানসিক প্রস্তুতি দরকার এবং আশা করছি ডায়াবেটিস সবার আগে নিয়ন্ত্রণ করে যথাশীঘ্র সম্ভব যদি আমাদের সরকারি হাসপাতালে আসেন আমরা সেখানে তার ব্যবস্থা করতে পারি। তাকে অনেক ধন্যবাদ আমাদের উপরে আস্থা রাখবার জন্য। প্রফেসর মোস্তফা জামান আপনাকেও ধন্যবাদ, একই সাথে ডাক্তার আবু সাইদ শিমুল এবং ডাক্তার শারমিন সিদ্দিকাকেও ধন্যবাদ আপনাদের বেটার হাফদের। যদিও প্রফেসর মোস্তফা জামানের পিছনে তার বেটার হাফকে দেখতে পাচ্ছি, কারণ আপনাদের পারিবারিক সময় থেকে যেই সময়টুকু বের করে দর্শকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, এই জন্য বাড়তি করে তাদেরও ধন্যবাদ পাওনা থেকে যায়। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঠাকুরগাঁও থেকে বলতেছি। ওরে বাবা, ঠাকুরগাঁও থেকে ফোন দিয়েছেন, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ দুলাল রব্বানী। দুলাল রব্বানী ভাই, ঠাকুরগাঁয়ে ঠান্ডা কেমন বলেন? ঠান্ডা তো প্রচুর। আচ্ছা বলেন, ঠান্ডা আপনার ধরে যায়নি তো? না, আল্লাহর রহমত ঠান্ডা ধরেনি। বাহ, এবার বলুন। আমার গত বছর 18 ডিসেম্বর হার্ট অ্যাটাক হয়েছিল। আচ্ছা, তারপর আমি রংপুর মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে পরবর্তীতে ঢাকা সিএমএইচে চিকিৎসা নিয়েছিলাম। জি। আমার ওখানে বলছে আমার হার্টের পার্সেন্টেজ ছিল না, বলছিল 25% হার্টের পার্সেন্ট, 25% ইরেকশন ফ্র্যাকশন। হ্যাঁ জি। লাংসে পানি। আচ্ছা, তারপর লাংসে পানির জন্য ওষুধ দিয়েছিল? হ্যাঁ, ওষুধ দিয়েছিল। এখন আমি পরে আবার 1 মাস পরে গেছিলাম, ল্যাবরেটরি পরীক্ষা করেছিলাম, পরে বলছিল পরীক্ষা করে পার্সেন্টেজ একটু বাড়ছে 32%। 32%? হ্যাঁ। গত কুরবানি ঈদের 5-7 দিন আগে দিনাজপুর মেডিকেলে পরীক্ষা করেছিলাম, তখন বলছিল যে আপনার হার্ট পার্সেন্টেজ ভালো, 45% আসছে। বাহ। এখন কি সমস্যায় ভুগছেন? আমি ওষুধগুলো খাচ্ছি স্যার, একটু শুনুন স্যার। এখন কি সমস্যা হচ্ছে আগে বলেন, তারপরে ওষুধ বলেন, কি হচ্ছে এখন? এখন স্যার সমস্যা ওই রকম নাই, কিন্তু সমস্যাটা হচ্ছে যে বুকটাতে মনে হয় পানিটা মনে হয় বেশি নাকি এরকম একটা মনে হচ্ছে। আপনাকে ফ্লুসিড লাসিস এই জাতীয় কোনো ওষুধ দেয়নি? খাচ্ছেন না এটা? হ্যাঁ খাচ্ছি, গুড, ফ্লুসিড খাচ্ছি। আচ্ছা,
20/50। আচ্ছা, ইকোস্প্রিন 75। ইকোস্প্রিন 75। জি, আর কি ওষুধ খাচ্ছেন? আর খাচ্ছে বলতেছি স্যার, ইকোস্প্রিন 75, এটোভা 20, এটোভা 20, ক্লোপিড 2.6, কার্ভিস্টা 2.6, কার্ভিস্টা 6.2, কার্ভিস্টা 6.2। হ্যাঁ, আচ্ছা, আর প্যান্টনিক্স 20। আচ্ছা, প্যান্টনিক্স 20, বুঝতে পেরেছি। আমরা একটু প্রফেসর মোস্তফা জামানের কাছে যেতে চাই, ওনার যদি কিছু জানবার থাকে। অলমিশন খাচ্ছি স্যার 10। হ্যালো, কি বলেছেন? অলমিশন 10। জি, আমি আপনাকে একটি প্রশ্ন শুধু করছি, আপনি রাতে কয় বালিশে ঘুমান? স্যার বুঝতে পারিনি। রাতে কয়টা বালিশে ঘুমান? 2টা বালিশে এখন ঘুমাই। জি, 2টা বালিশে ঘুমান। 2টা বালিশে শোয়ার পরে কি রাতের বেলা কখনো শ্বাসকষ্ট, দম বন্ধ এসে ঘুম ভেঙে গেছে কিনা কখনো? প্রতিদিনই এরকম হয়। প্রতিদিন এমন হয়? জি, আপনি হাতটা ঝিনঝিন হয়ে যায়। আপনাকে জুবায়ের জিজ্ঞাসা করছিলেন যে ফুসিড বা এরকম প্লাস আপনি খাচ্ছেন 20/50, কয়টি করে খান? সকালে একটি নাকি দুটি না দুপুরে খান? আগে স্যার দিত 20, সকালে একটা দুপুরে একটা, পরবর্তীতে কমাই দিতে শুধু ফুসিড দুপুরে 20/50। জি, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনার আরেকটি প্রশ্ন করতে, রক্তের চাপ তো কম থাকে, কথা প্রেসার কেমন থাকে? 100 বা 90 কেমন থাকে? প্রেসার কেমন থাকে? প্রেসার থাকে ওই যে 100/80। আমরা বুঝতে পেরেছি। জি স্যার, আমরা বুঝতে পেরেছি বেশি থাকার কথা না। আরেকটি তথ্য বলবেন চাই, সিরাম ক্রিয়েটিনিন কত থাকে? হাত পায়ে পানি আসে কিনা? পায়ে কখনো পানি আসে কিনা? পায়ে পানি নাই স্যার। আমরা সরাসরি প্রফেসর মোস্তফা জামান স্যারের কাছে চলে যেতে চাই। প্রফেসর মোস্তফা জামান, আসলে বিরতির আগে যিনি প্রশ্ন করেছিলেন তার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অনেক রোগী, এবং এই রোগীগুলো যেহেতু ঘন ঘন হাসপাতালে যেতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়, কিছুটা নেগলেক্টেড, এবং যেভাবে পরামর্শগুলো মেনে চলা দরকার, যেহেতু অনেক ওষুধ খেতে হয় এবং নিয়মকানুন মানতে হয়, তারাও কিন্তু এক পর্যায়ে বিরক্ত হয়ে পড়ে। কিন্তু তাকে বলবো যে ধৈর্য ধরতে হবে তাদেরকে। প্রথম কথা হলো যে তার ওষুধের রোগটি সম্পর্কে বলি। এটি আমরা বলি হার্টের যে কোনো রোগের সর্বশেষ রোগ বা আলটিমেট ডায়াগনোসিস হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর বলতে হার্ট ফেল করা নয়, এটা কি মিসনোমার। আমরা বলি হার্টের কার্যক্ষমতা কমে যাওয়া, যে কথা আপনি জিজ্ঞাসা করেছেন যে তার আস্তে আস্তে 25% থেকে 45% যেতেই হোক, ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে কিছুটা ভেরিয়েশন হতে পারে, কিন্তু তার উপসর্গ কিন্তু কম বেশি হচ্ছে। আপনি নিশ্চয়ই জেনেছেন যে তিনি ওষুধ খাচ্ছেন, ফুসিডের পরিমাণ বাড়াতে হবে প্রথম। তবে তার আগে বলি যে হার্টটি বড় হয়ে যায়, হার্ট দুর্বল হয়ে যায়, রোগী দুর্বল লাগে, প্রেশারটি কমতে থাকে, এবং বুকের যে হার্টটি থাকে এটি নেমে আস্তে আস্তে পেটে চলে আসে। তখন তার এই যে সংকোচন প্রসারণ সেটি কমে যায়। তখনই রাতের বেলা ঘুমের মধ্যে আমরা জিজ্ঞাসা করি, বলে যখন চুয়ে পানিটা বুকের মধ্যে আসে, মধ্যরাতে হঠাৎ করে জেগে যায় হার্ট ফেলিওরের মতন, অর্থাৎ তার শ্বাসকষ্ট হয়, দম বন্ধ আসে। সেই জন্য যাতে এই সমস্যাগুলো না হয়, এই হার্টের কার্যক্ষমতা যাতে ভালো থাকে, প্রথম কথা ওষুধগুলো আমি ঠিক করে দেই। তিনি বেশিরভাগ ওষুধই ভালো খাচ্ছেন, তবে এই মুহূর্তে তার দরকার তিনি ল্যাসিক্স বা ফুসিড যেটা খাচ্ছেন, দুটি সকালে 9টায় আর দুটি ওষুধ খাবেন বিকাল 4টা বা 5টায়, এইভাবে আপাতত চলবে। সঙ্গে তার ওলমেসান যে ওষুধটি আছে সেটি বদলে নতুন একটি ওষুধ আসছে সারা বিশ্বে, যেটি তার হার্টের ফাংশনকে ভালো করে। আমরা বলবো এন্ট্রেস্টো নামে একটি নোভার্টিস ওষুধ আছে, যেটি 50 মিলিগ্রাম সকালে, 50 মিলিগ্রাম রাতে। এটি দেশীয় ওষুধ আছে স্যাবিটার, SABITAR, নতুন ওষুধ সারা বিশ্বে। একমাত্র এই ওষুধটি এখন হার্টের কার্যক্ষমতা বৃদ্ধিতে অন্যান্য ওষুধের সাথে এটি সবচেয়ে বেশি কার্যকর বলে প্রতীয়মান হচ্ছে সারা বিশ্বে। এটিও আপনি খেতে পারেন। তবে আবারও বলি, এই রোগীদের প্রেশার যেহেতু কম থাকে, সেই জন্য আমরা যত সম্ভব চেষ্টা করি প্রেশার যাতে সিস্টোলিক 100, ডায়াস্টোলিক 70 এর নিচে না নামে, সেজন্য ওষুধের ডোজগুলো আমরা সেই অনুযায়ী ব্যবস্থা করে থাকি। তাকে পানি পান কম করতে বলি, অর্থাৎ প্রতিদিন 1 থেকে 1.5 লিটার বেশি পানি পান করবেন, হিসাব করে খাবেন। এবং কোষ্ঠকাঠিন্য হওয়ার আশঙ্কা থাকে, যেহেতু পানি কম পান করছেন, আঁশযুক্ত খাবার বা শাকসবজি তাকে বেশি খেতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। আর ওষুধ যেগুলো বললাম, ওষুধ বেশি করে খেতে হবে। অনেক মানুষ কিন্তু আমরা ওষুধে অনেককে ভালো রাখি যদি তিনি ছন্দবদ্ধ জীবন যাপন করেন। আমাদের বিশ্বাস তিনিও যদি আমাদের এই পরামর্শগুলো মেনে চলেন, তিনি ভালো থাকবেন। তবে আধুনিক কিছু ইনভেসিভ ট্রিটমেন্ট আছে যেগুলো একটু ব্যয় সাপেক্ষ, সেগুলো চিকিৎসার কথা আমরা বলছি না। যদি তিনি ওষুধে ভালো থাকেন, তাহলে যদি ছন্দবদ্ধ জীবনযাপনের সাথে যেই পরামর্শগুলো দিলাম, যে ওষুধগুলো বললাম, তাহলে তিনি, আমার বিশ্বাস তিনি ভালো থাকবেন এবং
যে আরো উন্নতি লাভ করবেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম বগুড়া থেকে বলছি। আমার নাম ত্রিনা। জি আপা, আমার বয়স 26 বছর বয়স। জি। এই তো আমার যে পলিসিস্টিক ওভারি, আচ্ছা, এটা আমার আলট্রাসাউন্ড করা হয়েছিল অনেকদিন আগে, 1.5 বছর আগে আলট্রাসাউন্ড করা হয়েছিল। সেখানে যে 5.cm কিউব, এটা লেফট সাইড, এবং রাইট সাইডে হচ্ছে 5.1 cm কিউব, এটা হচ্ছে রাইট সাইডে। আর রিপোর্টের লেস 1.0 মানে এটা আইছিল। তাই বলতেছি যে এটা তারপরে আবার ওষুধ খাওয়ার পরে আবার আলট্রাসাউন্ড করার পরে বাড়ে গেছিল, মানে আর এক সাইডে 5.7, আর এক সাইডে 5.1 এর জায়গায় 3 হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, এখন আমি বর্তমানে ওষুধ খাচ্ছি, আলট্রাসাউন্ড এর মধ্যে আর করা হয়নি, কিন্তু এটা আমার কমতেছে না। আচ্ছা, আমরা কি জানতে পারি আপনি কি কি ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, আমি এই যে বিগমেট 500 XR, জি, আর বায়োফল দিছে, বায়োফল 5, জি, আর হচ্ছে আমি আমার ওজন 52 কেজি। আচ্ছা, 52 কেজি ওজন। আর হচ্ছে আমার 6 বছর ধরে বিয়ে হয়েছে, আমি এখনো পর্যন্ত মানে কনসিভ করিনি। এই তো এই জন্য এই পরীক্ষাটা করেছিলেন? এমএসএইচ না। আচ্ছা, আর হরমোনের পরীক্ষাগুলো করেছিলেন? না, হরমোনের মাসিকের দ্বিতীয় দিনে আমরা কিছু হরমোন পরীক্ষা দেই, সেগুলো করেছেন কিনা? না না, ওটা করিনি ম্যাম। আমাকে মানে মাসিকের দ্বিতীয় দিন থেকে লেট্রল এই ওষুধটা ম্যাডাম আমাকে দিছিল। কতদিন খেয়েছেন সেটা? সেটা আমার 9 মাস খাওয়া হচ্ছে টানা। হ্যাঁ, টানা 9 মাস খাওয়া হয়েছে। আর তার সাথে আমার মাসিক যেহেতু ক্লিয়ার ছিল না, তার সাথে নটেরন ওষুধটা দিয়েছিল। আপনি নিশ্চয়ই ভালোভাবে ফলো আপে জানেন, আমরা এই ওষুধগুলো এরকম লম্বা সময় দিই না, এগুলো দেওয়ার অনেকগুলো নিয়ম কানুন আছে। এবং এই সময়টাতে আপনার যেহেতু পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে, তার মানে আপনার ডিমটা সঠিকভাবে ফুটছে না। প্রতি মাসে ডিমটা না ফুটতে পেরে ওখানেই একটা সিস্ট আকারে জমে পলিসিস্টিক ওভারি হয়েছে। একটা সিস্ট যখন অনেকগুলো হয় তখন আমরা এটাকে বলি পলি মানে সংখ্যায় অগণিত। তাহলে এই পলিসিস্টিক ওভারির কারণে কিন্তু আপনার দেখা যাবে যে আপনার নর্মাল ডিমটাও ভেতর থেকে আসতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে রেগুলার ফলো আপে থেকে যখন আমরা দেখি ডিম আসছে না, আমরা তখন বলে দিই যে আপনার ওষুধের প্যাটার্নটা চেঞ্জ করি, ইনজেকশনে যাই। ইনজেকশন যখন রেসপন্স করে না, আমরা আলটিমেটলি কিন্তু আপনার মতো পেশেন্টের ক্ষেত্রে ল্যাপারোস্কোপিতে চলে যাই, কারণ আপনার ওয়েট কম 52 কেজি। সেক্ষেত্রে আপনার এই ওষুধের রেসপন্স না হওয়ার সম্ভাবনাই বেশি। লাকিলি অনেকের হয়ে যায়, সেজন্য আমরা সবাইকে ট্রায়ালে রাখি। যখন ফেল করি আমরা একটা একটা করে স্টেপ এগিয়ে যাই। তাহলে আপনার জন্য পরামর্শ থাকবে, আপনি ল্যাকটলটা 9 মাস খেয়েছেন, দয়া করে এখন বন্ধ করবেন, কারণ এটার কিছু যদি আমরা গ্যাপ দিই, একটা রেস্টিং ফেসেও কিন্তু আপনার কনসিভের রেট আছে। তাহলে এই ধাপটাতে কিন্তু আপনি যাননি। তাহলে আপনাকে প্রপার চেক আপে থেকে নিয়মিত ফলো আপে গিয়ে আপনাকে এই চিকিৎসাটা সম্পূর্ণ করতে হবে। চিকন মেয়েদের যখন পলিসিস্টিক ওভারি হয়, সেটার কিন্তু ট্রিটমেন্টের ধরন সম্পূর্ণ আলাদা, এবং সবার ক্ষেত্রে আমরা ল্যাকটলটা 3 থেকে 6 মাস দিই। এটা বয়স এবং রোগীর পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিই। আপনি প্রথমে ল্যাকটলটা বন্ধ করবেন, আর এখন আমাদের দেশেই অনেক ভালো ভালো ঔষধ চলে এসছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের জন্য। আপনি যদি নিয়মিত ফলো আপে থাকতেন, আপনি সেই ওষুধগুলো এতদিনে পেয়ে যেতেন। তাহলে আপনি দ্রুততম সময়ে একজন ভালো ডক্টরের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাকে শামিন সিদ্দিকা ইসলাম। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম আনোয়ার করবে, আমার বাচ্চার জন্য প্রশ্ন করতেছে। বাচ্চার নাম হলো আরহান, 2 বছর 1 মাস। আচ্ছা, কি হয়েছে ওর? বাচ্চাটা কিছুদিন আগে জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পর ভালো হয়েছে, আবার গতকালকে থেকে জ্বর, গরম শরীরটায় মাপলে কিন্তু 99 হয়। আচ্ছা, কি নাম ওর? আরহান কবির। আরহান কবির। আরহানের বয়স কত বললেন? 2 বছর 1 মাস। আরহান কবির 2 বছর। আর জ্বর ছাড়া কি এমনিতে সর্দি, পাতলা পায়খানা এগুলো কিছু আছে? পায়খানা নাই, কিন্তু মনে হয় গ্যাস বেশি। কালকে 2বার পায়খানা করছিল নরম, আজকে 2বার করছে নরম। আচ্ছা, বাচ্চাদের শরীর কিন্তু এই বয়সটাতে এমনিতেই একটু গরম থাকে, যেহেতু প্রফেসর ডাক্তার আবু সাইদ শিবুল বলেন তাদের মেটাবলিজম ফাস্টার থাকে, এই জন্য শরীর এমনিতেই গরম হয়। থার্মোমিটারে কত পেয়েছেন আপনি? জি, থার্মোমিটারে কত পেয়েছেন আপনি? থার্মোমিটার পেয়েছিলাম 99। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা প্রশ্ন হলো, আমার ও খাইতে গেলে অগক করে। খেতে গেলে মানে অগক করে, মানে বমি বমি করে মনে হয়, মানে অগ করতেছে। জি জি, বাচ্চাটা। আচ্ছা, ওকে খাওয়ানোর 2 বছর বয়স না? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ডাক্তার আবু সাইদ শিবুলের কাছে যাই, দেখি উনি কি বলেন।
আচ্ছা, ওর আপনি বলছেন যে সর্দি কাশি এসব কিছু নাই? না না। আচ্ছা, এই জ্বরটা কতদিন ধরে? জ্বরটা মানে মাঝখানে তো 2 সপ্তাহ ভালো ছিল, আবার আগামী গতকালকে দুপুর পর থেকে। আচ্ছা, জি জি, আমরা বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ আসলে প্রশ্ন করার জন্য। প্রথম হচ্ছে বারবার কেন জ্বর আসছে বা এতদিন ধরে কেন জ্বর, সেটা কিন্তু আসলে আপনাকে একটু দেখতে হবে। যেহেতু 2 বছর 1 মাস সে তো একটু হাঁটাহাঁটি করছে, দেখা যাবে যে নিজে নিজে টয়লেটে যেতে পারছে, পানি ধরতে পারছে, সেটা একটু খেয়াল রাখবেন। ছোট বাচ্চাটা কিন্তু খুব ঘামায়, ঘাম থেকে দেখা যায় যে ঠান্ডা লেগে যায়, জ্বর আসে, সেটাও একটু খেয়াল রাখতে হবে। আবার শেষ রাতের দিকে দেখুন অনেক ঠান্ডা পড়ছে, বাচ্চারা কিন্তু কাঁথা বা গরম কিছু রাখতে চায় না, সোয়েটার অনেক সময় পড়তে চায় না। এই জিনিসগুলো যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে যেটা হবে যে বারবার যে জ্বর আসে সেটা থেকে আপনি আসলে মুক্ত থাকতে পারবেন। আর আমরা বলি 99 যদি জ্বর থাকে, অন্য কোনো যদি সমস্যা না থাকে, এটাতে আমরা সাধারণত কোনো ওষুধ দিতে বলি না। কিন্তু যদি এমন হয় যে না, এই 99 তার অস্বস্তি হচ্ছে, সে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, একটু মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি নাপা, এইস বা যে কোনো একটা প্যারাসিটামল 1 চামচ, অর্থাৎ 1 চামচের চেয়ে সামান্য একটু বেশি দিনে 3 থেকে 4 বার একটু দিতে পারেন। এগুলো দেওয়ার পরে দেখা যাচ্ছে যে না, আপনার জ্বরটা তবুও যাচ্ছে না 3-4 দিন হওয়ার পরে, তাহলে আপনি যে কোনো একটা এজিথ্রোমাইসিন দিয়ে দিতে পারেন। জিমেক্স, এজেড বিভিন্ন নামে পাওয়া যায়, সেটা 1/2 চামচ করে প্রতিদিন একবার 5 থেকে 7 দিন দিবেন। কিন্তু যদি দেখলেন যে 5-7 দিন হয়ে গিয়েছে, এই ওষুধও দিয়েছেন তবুও ভালো হচ্ছে না, তখন আপনার জন্য পরামর্শ হবে যে সিবিসি, পিবিএফ, ব্লাড কালচার, এই পরীক্ষাগুলি করি। আবার বলছি, সিবিসি, পিবিএফ, ব্লাড কালচার, এই 3টা পরীক্ষা করে যদি আমাদের তখন আবার আপনি যোগাযোগ করেন, আমরা পরিপূর্ণ আপনাকে পরামর্শ দিতে পারবো। তার আগ পর্যন্ত আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যে ওষুধ দুটোর নাম প্রথমে বললাম, সেগুলোতে ইনশাআল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। জেসি বড়ুয়া একটি প্রশ্ন আমাদের করেছেন, সেই প্রশ্নটি আপনাদের পড়ে শোনাতে চাই। যদিও তিনি এর আগে কখনো প্রশ্ন করেননি, তবে তার পরিবার আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে উপকৃত হয়েছেন, তাই তিনি বাড়তি করে ধন্যবাদ জানাচ্ছেন। ইনফ্যাক্ট তিনি তার প্রেগনেন্সির সময় এবং ডেলিভারির পর বাচ্চাকে নিয়ে প্রচুর প্রশ্নের উত্তর পেয়েছেন। আজকের প্রশ্ন হলো, বাচ্চার বয়স 3 মাস 16 দিন। দুঃখিত, ডাক্তার আবু সাইদ শিমুল এখানে নেই, আছেন। বাচ্চার বয়স 3 মাস 16 দিন। সে বিগত 4-5 দিন ধরে প্রতি রাতে ঘুমানোর সময় অনেক বেশি কান্না করে। সে প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে এই কান্না চলতে থাকে এবং এভাবে প্রতিদিনই 12:30 থেকে 1টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তার জ্বর, সর্দি, কাশি, অন্য কোনো সমস্যা নেই। দিনের বাকি সময় ভালোই থাকে, তার স্বাভাবিক ক্রিয়াগুলোও স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, সে জন্মের পর থেকে প্রতি রাতেই ডাইপার পরে, ডাইপার টাইট বা অন্য কোনো সমস্যা দেখিনি। এখন রাতের এই নির্দিষ্ট সময় এত বেশি কান্নার কোনো কারণ আছে কিনা, উপকার প্রতিকার সমাধান চেয়েছেন তিনি। ডাক্তার আবু সাইদ শিমুল। আসলে আপনাকে ধন্যবাদ। এই ধরনের এটার কারণ আছে কিনা, বৈজ্ঞানিক ভাবে এই ধরনের কোনো কারণ আসলে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আমরা সুনির্দিষ্ট ভাবে আপনাকে রোগটা কি বা এটার নাম কি সেটা আমরা বলে দিতে পারবো। সেটা বৈজ্ঞানিক ভাষায় বলছে ইনফ্যান্টাইল কোলিক। এটা এক ধরনের রোগ বলা যাচ্ছে না, এটা একটা অবস্থা আমরা বলতে পারি। এটা সময়ের সাথে সাথে কিন্তু ঠিক হয়ে যায়। কারো 4 মাস লাগতে পারে, কারো 6 মাস, 7 মাস। অর্থাৎ এটা আমরা তো প্রায় অধ্যাপক মোস্তফা বলে থাকেন যে টাইম ইজ দ্য বেস্ট হিলার। এই রোগের ক্ষেত্রে কিন্তু সেটা খুবই আসলে কার্যকর। সময়ের সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 4-5 মাসের দিকেই চলে যায়। কারো ক্ষেত্রে আরো দীর্ঘ হতে পারে। কিন্তু যত দীর্ঘই হোক না কেন, যত সময় লাগুক না কেন, এটা বাচ্চার পেটের গ্যাসের কোনো সমস্যা না বা বড় ধরনের কোনো আসলে অসুবিধা নেই। সুতরাং এটা নিয়ে একদমই আপনি টেনশন করবেন না। এইসব ক্ষেত্রে আপনি দেখা যায় যে বাচ্চাকে নিয়ে যদি একটু কোলে করে হাঁটে, দেখা যায় যে এই সমস্যাটা থাকে না। কিছু কিছু ওষুধ কিছু ক্ষেত্রে কাজ করে। আপনি ফ্লাকল এই ড্রপটা দিতে পারেন 0.3 ml করে দিনে 3 থেকে 4 বার। এটা আপনি যদি কাজ করে তাহলে আপনি 1 থেকে 2 মাস দিয়ে যেতে পারেন। সেই সাথে আপনি গ্রাইপ ওয়াটার পাওয়া যায়, সেটা একটু দিতে পারেন। যদি বাইরের প্রোডাক্ট গুলি যেটা রয়েছে সেটা 1/2 চামচ করে 2 বার যদি একটু দেন, সেটা 1 থেকে 2 মাস দেন। যদি দেখেন যে এগুলিতে কাজ করা শুরু করেছে, তাহলে আপনি 2-3 মাস এগুলো কন্টিনিউ করবেন। যদি দেখেন যে না 15-20 দিন আপনি দিয়েছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা বলবো যে না, এটাতে খুব বেশি আসলে কন্টিনিউ করলে খুব লাভ হবে না। সেক্ষেত্রে যেটা করবেন, নিয়ে ওই সময় ওই 1 থেকে 1.5 ঘন্টা যদি একটু নিয়ে হাঁটেন, দেখবেন যে এই সমস্যাটা চলে গিয়েছে। এবং আমরা আগেই বলেছি সময়ের সাথে সাথে চলে যাবে, এ নিয়ে একদমই দুশ্চিন্তা করবেন না, এটা বড় ধরনের কোনো রোগই নয়। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার শারমিন সিদ্দিকা ইসলাম, আপনার কাছে সোহেল জানতে চেয়েছে, মেয়েদের ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দিলে কনসিভ করতে দেরি হয় কিনা, সেক্ষেত্রে শেষ ডোজটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা গ্রহণ করতে পারবেন কিনা? আসলে আমরা যেটা বলি যে আমরা ভাইরাসের টাইটারটা দেখি, তো আপনার ক্ষেত্রে যদি সেটা সম্ভব না হয়, প্রথম কোশ্চেনটা হচ্ছে কনসিভ করতে পারবে কিনা।
তাহলে হচ্ছে কনসিভ করতে পারবে, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কিন্তু আমরা যখন কনসিভ হয়ে যায় তখন এই ধরনের ভ্যাকসিন গুলো নিতে মানা করি, বলি যে যদি কেউ কনসিভ এরকম ভ্যাকসিন নিতে চায় কনসিভের আগে সেটা নিয়ে নিতে হবে। আর শেষ ডোজটা হচ্ছে নিলে সেক্ষেত্রে আপনার টাইটারটা দেখে আমাদের ডিসিশন নিতে হয়। সেক্ষেত্রে আপনি একজন ভাইরাল হ্যাপাটোলজিস্টের শরণাপন্ন হলে সেটা দিতে পারেন, কিংবা কোনো মেডিসিন স্পেশালিস্টের সাথে যোগাযোগ করলেও আপনাকে সেই অ্যাডভাইসটা উনি টাইটার দেখে বলে দিবেন কি করতে হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সুমন মিয়া লিখছেন তার বয়স 26, গত কয়েকদিন থেকে বেশিরভাগ সময়ই বেডে বসে পড়াশোনা করছেন, কিন্তু 3-4 দিন ধরে তার কোমরের পিছন দিকে ব্যথা করছে আর হালকা জ্বালাপোড়া করছে, একটানা বসে থাকতে পারছেন না। তার এক ডাক্তার বড় ভাইয়ের পরামর্শে 2টি ওষুধ খাচ্ছেন, তা হলো ন্যাপ্রক্স প্লাস 500 মিলিগ্রাম এবং রেনুলটাস 2 মিলিগ্রাম, কিন্তু কিছুতেই উপকার হচ্ছে বলে মনে হচ্ছে না। 3 দিন থেকে ওই ওষুধ খাচ্ছেন, এখন তিনি কি করতে পারেন জানতে চেয়েছেন প্রফেসর মোস্তফা জামান। ধন্যবাদ। আসলে 2টি কারণে এই ধরনের সমস্যা হতে পারে। একটি কারণ, যিনি যে ওষুধ খাচ্ছেন, যে কোমরে অনেক সময় যদি শোয়াতে সমস্যা হয়, বসাতে সমস্যা হয়, মাসল স্পাজম হতে পারে, অথবা কোমরের হাড় বা জয়েন্টের সমস্যা হতে পারে, সেই হিসেবে তাকে ন্যাপ্রক্সিন ওষুধ দিয়েছেন, এবং যাতে স্পাজম কমে সেরকম, যেহেতু তিনি এই ওষুধে উপকার পাচ্ছেন না, তাতে করে আমরা বলতে পারি যে অনেক সময় প্রস্রাবে ইনফেকশন হলেও এই ধরনের সমস্যা হতে পারে। যদিও প্রস্রাব ইনফেকশন মহিলাদের মেয়েদের বেশি হয়, পুরুষদের কম হয়, তবে পুরুষ যেহেতু জ্বালাপোড়া আছে তাতে কিন্তু আমরা একটি ক্লু পাচ্ছি যে প্রস্রাবে ইনফেকশন হতে পারে, এবং যেহেতু তার ন্যাপ্রক্স প্লাস এবং রিলেন্টাস ওষুধটিতে কাজ করছে না, সেক্ষেত্রে আমাদের আরেকটু সন্দেহ তীর যাচ্ছে যে এটি হতে পারে। আমরা তাকে বলবো কি যে এই মুহূর্তে আমরা আইডিয়ালি নিয়ম হলো একটি প্রস্রাবের কালচার সেন্সিটিভিটি করে কোনো জীবাণু আছে কিনা এবং আরএমই করে দেখে ওষুধটি খাওয়া, যেহেতু যদি সম্ভব হয় সেটি করবেন, নইলে বেশি করে পানি পান করবেন, সঙ্গে ট্যাবলেট লিভক্স 500 মিলিগ্রামের প্রতি রাত্রে একটি করে খাবেন আগামী 10 থেকে 15 দিন, এবং বেশি করে পানি পান করবেন। আর সঙ্গে আপনি একটু গরম ছ্যাঁক দিবেন, এবং যদি একটু শাকসবজি কাঁচা ফলমূল খান, পানি বেশি পান করতে হবে। আমাদের দৃঢ় বিশ্বাস এই পরামর্শ মেনে চললে তিনি ভালো থাকবেন। আর যদি বেশি ব্যথা হয়, অনেক সময় প্যারাসিটামল খেলেও উপকার পাওয়া যায়, তবে ইনফেকশন হলে আমি যে পরামর্শ দিয়েছি সেটি মেনে চললে বেশি উপকার পাবে। তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে প্রশ্ন করার জন্য। প্রফেসর মোস্তফা জামান, আপনাকে ধন্যবাদ। ইমরান লিখছে চিটাং থেকে, তার ছেলের বাচ্চার বয়স 1 বছর 4 মাস, জিহ্বার সাদাটে পুরু দাগ এবং গলা এবং ঘাড়ে অ্যালার্জি জাতীয় লালচে বিচি, মুখেও আছে, কিন্তু গলারগুলো একটু সাইজে বড়, পরিত্রাণ জানতে চেয়েছেন ডাক্তার আবু সাইদ শিমুল। এটা দুটো বিষয় হতে পারে। আপনি যে এরিয়াটা বলছেন সেটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। আবার আপনি বিচির কথা বলেছেন, জিহ্বায় যেটা হচ্ছে আমরা প্রতিদিন বলছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যদি বুকের দুধ খায় মাও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। জেলোরা, আবার বলছি জেলোরা, এই ক্রিমটা একটু জিহ্বায় লাগাবে। আবার যদি বুকের দুধ খায় মাও একটু আসলে ব্যবহার করবে। দিনে 2 থেকে 3 বার গরম পানিতে সামান্য একটু লবণ দিয়ে মুখের ভেতরটা পরিষ্কার করে নেবেন। আর ফানজিডাল এইচসি, এই ক্রিমটা আপনি একটু ঘাড়ে বা যেসব জায়গায় লাল হয়ে যাচ্ছে সেগুলোতে দিতে পারেন। যদি চুলকানে থাকে, এন্টিস্টা, এই সিরাপটা হাফ চামচ করে 2 থেকে 3 বার 5 থেকে 7 দিন দেন। যদি দেখেন যে বিচিগুলো বড় বড় এবং সাদা হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এটা কিছুটা ইনফেকশন রয়েছে। সেক্ষেত্রে আপনি ফাইলোপেন, এই সিরাপটা 1 চামচ করে 3 বার 5 থেকে 7 দিন দেন। এই ওষুধগুলো যদি একটু আপনি গ্রহণ করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। লুৎফুর নাহার, যার বয়স 26, 15 জুন সিজারের মাধ্যমে বাচ্চা হয়েছে, এখন 6.5 মাস বয়স, 4-5 দিন ধরে সাদা স্রাব যাচ্ছে, মাঝে মাঝে শরীর খুব কাঁপুনি দিয়ে শীত করে, কিন্তু জ্বর নেই। পরামর্শ চেয়েছে ডাক্তার শারমিন সিদ্দিকা ইসলাম। কাঁপুনি দিয়ে জ্বর হচ্ছে কতদিন? আরেকবার একটু। কাঁপুনি দিয়ে শীত লাগছে কিন্তু জ্বর নেই। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা বলি যে পেশেন্টের প্রোফাইলটা আমাদের দেখতে হয়। আমরা জানি যে আমাদের যে মাসিকের চক্র, সেই চক্রের যে মাসিকের ঠিক আগে আমাদের শরীরে একটা হরমোন আসে, এই সময়ে এই হরমোনটাতে শরীরের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়, কিন্তু সেটা জ্বর কখনো ওইভাবে আসবে না যে কাঁপুনি দিয়ে জ্বর আসছে। যখন এরকম কাঁপুনি দিয়ে জ্বর আসে, সেটার সাথে রিলেশন চলে যায় কিন্তু পেলভিক ইনফেকশন। সেক্ষেত্রে তার মাসিক চক্রের অন্যান্য সমস্যা আছে কিনা এবং তার হচ্ছে কোনো সাদা স্রাব জনিত সমস্যা হয় কিনা সেগুলো আমাদের ডিটেলস জানতে হবে। সেক্ষেত্রে আমরা রোগীটাকে ভিজিবলি দেখে তার সম্পূর্ণ ইতিহাস পর্যালোচনা করে তাকে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি, দেখে শরীরের কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, তলপেটে ইউটেরাসে কোনো প্রবলেম থাকলে সেটাও চেক করি। তারপর কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা একটা সঠিক চিকিৎসা দিতে পারি। আপনার জন্য পরামর্শ থাকবে, আপনি আপনার নিকটবর্তী একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন।
ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন সিদ্দিকা ইসলাম। আমরা একদম আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। প্রফেসর মোস্তফা জামান, বেশ কয়েকটি প্রশ্ন ছিল আপনার কাছে দর্শকদের, নিশ্চয়ই আগামী দিন এই প্রশ্নগুলোর উত্তর নেবার চেষ্টা করবো। তবে দর্শক আজকে এখানে বিদায় নিতে চাই। ডাক্তার আবু সাঈদ শিমুল, ডাক্তার শারমিন সিদ্দিকা ইসলাম, আপনাদের দুজনকেও ধন্যবাদ। দর্শক আজ এখানেই বিদায় নেব। বিদায় নেবার আগে একটা কথাই বলতে চাই, সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতন হন, নিরাপদ থাকুন। শুভরাত্রি।